স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই, আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে ভাই রে ভাই রে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আলিম মোল্লা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আলিম মোল্লাকে রাজীব কুমার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেননি। আলিম মোল্লাকে সন্দেশখালিতে কালকে শেখ শাহজাহান মামলার প্রধান যে সাক্ষী ভোলা ঘোষ, তাকে এবং তার ছেলেকে যে ট্রাকটা পিষে দিল, সেই ট্রাকটা চালাচ্ছিল শেখ শাহজাহান গোষ্ঠীর অন্যতম ঘনিষ্ঠ আলিম মোল্লা। আলিম মোল্লাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করতে পারে না। রাজ্য পুলিশ ঠকঠক করে কাঁপে, আলিম মোল্লা ওরে বাবা গ্রেপ্তার করতে পারবো না, আলিম মোল্লা নাম গ্রেপ্তার করতে পারবো না। আর সৌমিক গোলদারকে খুব সহজে গ্রেপ্তার করা যায়, জাস্ট মনে হলো এই পেপারটা তোলার মতন করে গ্রেপ্তার করলাম। কিন্তু এতদিন সনাতনীদেরকে বা সনাতনী যোদ্ধাদেরকে এমনি গ্রেপ্তার করে নেওয়া যেত, মিথ্যে মামলায়, ছোট মামলায়, গাঁজা কেসে, এই কেসে ওই কেসে খুব সহজে পুলিশ জাস্ট মনে হলো অ্যারেস্ট করে নিলাম। কারণ সৌমিক গোলদারকে খুব সহজে অ্যারেস্ট করা যায়, কিন্তু জেলে রাখা যায় না। আজকে সৌমিক গোলদারের জন্য 100-র বেশি আইনজীবী ব্যাংশাল কোর্টে গিয়ে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে থেকে 26 জন কোর্টরুমে উপস্থিত ছিল। যেখানে অনাচার হবে, আমি আবারও বলছি, যেখানে অত্যাচার হবে সনাতনীদের ওপরে, একজন সনাতনীর ওপর হলে আরেকজন সনাতনী সে পাশে এসে দাঁড়িয়ে যাবে, পরিত্রাণ মিলবে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কি ভেবেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী? পরিত্রাণ আসবে না, কেউ কারোর পাশে দাঁড়াবে না, সৌমিক গোলদাররা এভাবেই জেলে পৌঁছবে। আর আলিম মোল্লা সে বাইরে থাকবে। আলিম মোল্লাকে কেন এখনো গ্রেপ্তার করছেন না? সন্দেশখালীর আলিম মোল্লা 34 ঘন্টা হয়ে গেছে, 34 ঘন্টার বেশি, 34 ঘন্টা প্রায় 55 মিনিট, 34 ঘন্টা 55 মিনিট হতে আর 40 সেকেন্ড বাকি, 34 ঘন্টা 55 মিনিট হতে আর 25 সেকেন্ড বাকি। আলিম মোল্লাকে গ্রেপ্তার কেন করা হবে না? কখন গ্রেপ্তার হবে আলিম মোল্লা? আলিম মোল্লা নামটা শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় ঠকঠক করে কাঁপছেন, ও বাবা শেখ শাহজাহানের লোক আলিম মোল্লা নাম মনে পড়তেই মনে হচ্ছে ও শেখ শাহজাহানের ছেলে। শেখ শাহজাহানদেরকে তো অ্যারেস্ট করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় হাত রয়েছে, আলিম মোল্লাদেরকে তো অ্যারেস্ট করা যাবে না। কতদিন এটা চলবে? এই এক চোখামিটা কতদিন চলবে? আলিম মোল্লা প্যাটিস, পেস্ট্রি এই সমস্ত গাড়ি বা তার বাক্স ফেলে দেয়নি। আলিম মোল্লা দিনের পর দিন সন্দেশখালীতে অত্যাচার চালিয়েছে। আলিম মোল্লা একটা ট্রাক নিয়ে পিষে দেওয়ার চেষ্টা করেছে ভোলা ঘোষদেরকে। আলিম মোল্লা শেখ শাহজাহানের সাথে মিলে এই রাত্রে পিঠে বানানোর ফ্যাক্টরি চালু করেছিল। আলিম মোল্লা রোহিঙ্গাদের ঢুকিয়েছে, আলিম মোল্লা বাংলাদেশি অনুপ্রবেশকারীদেরকে এনেছে। এই শেখ শাহজাহান আলিম মোল্লাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ছেড়ে রেখে দিয়েছেন। আর একটা ছেলে সে প্যাটিস খাবার জন্য খালি পেটে ছিল, ব্রত করেছিল, গীতা পাঠের মঞ্চ থেকে বেরোনোর সময় প্যাটিস কিনবে বলে গেছিল, সেখানে মিথ্যা কথা বলা হয়েছে তাকে যে এটা ভেজ প্যাটিস, নিরামিষ প্যাটিস। মাথায় রাখুন, গীতা পাঠের মঞ্চে যারা গেছিল তাদের ভাবাবেগ নিয়ে একটু ঝুনঝুনি বাজানো বা একটু ঘন্টা বাজানো খুব সস্তা এখন। আপনারা জানেন বৈষ্ণবরা তারা নিরামিষাশী, আপনারা জানেন সেখানে জৈনরা ছিল, তারা জৈন ফুড খায়, সাত্ত্বিক ভোজন করে, বহু মানুষ গেছিল, গৌড়ীয় বৈষ্ণব যারা তারা গেছিলেন।
অনেকে উপবাস করেছিলেন, অনেকে ব্রত পালন করার পরে ওই গীতার মঞ্চে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এগুলো কিছু এসে যায় না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানেন, নিজে অপমান করেছিলেন। কিন্তু মাথায় রাখুন, ওই 6.5 লক্ষ মানুষের ভিড়, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভিড় নাড়িয়ে দিয়েছে রাজনৈতিকভাবে। পারলেন কি? অ্যারেস্ট তো করলেন, পারলেন কি আটকে রাখতে সৌমিক গোলদারদেরকে? ব্রেকিং নিউজ এই মুহূর্তে, আপনারা জানেন, কিন্তু মিনমিনে চ্যানেল এই ব্রেকিং নিউজ দেখাবে না, তাই আবার দেখাচ্ছি। অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্যাটিস কাণ্ডের 3 জনের জামিন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য, স্বর্ণেন্দু চক্রবর্তীর জামিন পেলেন 3 জনই জামিন পেলেন এই মুহূর্তে। বিগ 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 ব্রেকিং নিউজ। অনেকের মুখে ঝামা ঘষে দিয়ে উল্লাস হচ্ছে এই মুহূর্তে। আমাদের সাথে এই মুহূর্তে সৌমিক গোলদার রয়েছে। সৌমিক গোলদারকে আমি দেখলাম যে শুভেন্দু অধিকারীও সংবর্ধনা দিলেন। গোটা বাংলা এই মুহূর্তে সংবর্ধনা দিচ্ছে। সৌমিক বাবা, তুমি আমার অফিসে জবে আসবে, আজকে তো তুমি বাড়ি যাবে, মায়ের কাছে যাবে, আমি তোমাকে একটা প্যাটিস, পেস্ট্রি সব কিছু খাওয়াবো। কি না কি করতে হলো ভাই প্যাটিস কাণ্ডে, কেমন লাগছে? একদম আমি প্রথমে সকল দর্শকদের নমস্কার জানাই, আর মাথা নত প্রণাম জানাই যে সকল সনাতনী দাদা ভাই বন্ধুরা আমার এই মানে সহযোগিতা যারা করেছেন। এই যুদ্ধটা শুধু আমার একার লড়াই ছিল না, এই লড়াইটা সকল সনাতনী হিন্দুদের লড়াই ছিল। এটা তোমাদেরকে মানে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, কি হয়েছিল ঘটনাটা? আমি শুনেছিলাম তুমি ব্রত রেখেছিলে, তুমি নিরামিষাশী, গীতা পাঠের মঞ্চ থেকে তুমি ভেজ প্যাটিস খেতে গেছিলে। এই দোকানদার কি তোমাকে বিভ্রান্ত করেছে? একটু যদি বলো ঘটনাটা কি হয়েছিল। ময়ূরদা, অ্যাকচুয়ালি আমি 1 তারিখ থেকে রেগুলার যাতায়াত করছিলাম ব্রিগেডে ময়দানে। 6 তারিখ থেকে মানে 6 তারিখে রাত্রে আমি ওখানে থেকে পড়ি, এবং মানে ওই সময় তো খুব ঠান্ডার সময় ছিল, তো ঠান্ডা লেগে যায়, এবং সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর। তো রোদ্দুরে থাকারকালীন আমার মানে একটু সমস্যা তৈরি হয় আর কি, শারীরিক। তো সে কারণে আমি পাশে যেখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পে আমি যাই, এবং সেই ডাক্তারবাবুদের আমি বলি যে আমার এই প্রবলেমগুলো হচ্ছে। তো তারা আমাকে একটা মেডিসিন দেয়, এবং তারা বলে যে কিছু খাবার খেয়ে তারপরে মেডিসিনটা খেতে। তো আমি যখন এই পাশে একটা পেডিসের দোকান দেখতে পাই, একটা কাকু তিনি দোকান নিয়ে বসে আছেন, আমি পেডিস কাকুকে বলি যে কাকু এটা নিরামিষ তো উনি আমাকে আশ্বস্ত করেন যে এটা সম্পূর্ণই নিরামিষ। তো আমি তার পেডিসটা কিনে যখন আমি পাশে আসি, এসে যখন খেতে শুরু করি, তখন অর্ধেক খাওয়া হয়ে গেলে আমি তখন আমার মুখে তখন চিকেন পড়ে। তো আমি ওটা ফেলে দিয়ে মানে খুলে দেখে চিকেন দেখি, তো ফেলে দিই। পরবর্তীতে আমি যখন পেডিস কাকুর ওখানে যাই, তো পেডিস কাকুকে আমি বারবার জিজ্ঞেস করি, কাকু এটা ভেজ তো? উনি বলে হ্যাঁ এটা ভেজ। আমি আবারও জিজ্ঞেস করি, কাকু এটা ভেজ তো? বলে হ্যাঁ আমি নিজে তৈরি করেছি। আমি আবারও জিজ্ঞেস করি, এটা ভেজ তো? তখন উনি আবারও বলে হ্যাঁ এটা ভেজ। তো তারপর যখন আমি ওটাকে খুললাম, আপনারা সবাই ভিডিওতে দেখেছেন, আমি যখন খুলি তখন ওর ভিতরে কিন্তু চিকেন থাকে। তো আমি যখন প্রতিবাদটা, ওটা আমার একার প্রতিবাদ ছিল, কিন্তু ওই প্রতিবাদটা মানে আমি যেটা বলছি, এই প্রতিবাদটা শুধু আমার একার প্রতিবাদ নয়, তাই সকল সনাতনী হিন্দুরা কিন্তু ওখানে একত্রিত হয়ে যেয়ে কিন্তু এই প্রতিবাদ করেছেন। সৌমিক, আমি নিজে ওখানে ছিলাম, আমি দেখেছি বহু বৈষ্ণব মানুষ ছিলেন, বহু জৈন মানুষ ছিলেন, অনেকে অভুক্ত ছিলেন, অনেকে নিরামিষ খাচ্ছিলেন সেই দিন, অনেকে ব্রত রেখেছিলেন। মানে কে কি খাবে এটা তো তোমাদের ব্যাপার। এই মিথ্যাচারটা যে করলো বা যারা করলো তাদেরকে কেউ কিছু করলো না, আর তোমাকে গ্রেপ্তার করে নিল, এটা কি একচোখামি? দাদা, আপনি দেখেছেন নিশ্চয়ই, আমরা গীতা পাঠ কিন্তু শুধুমাত্র হিন্দু সনাতনীরাই গীতা পাঠ করিনি ওই দিন। আমরা মানে যে তকমাটা লাগানো হচ্ছে গীতা পাঠকে কেন্দ্র করে, একটা হিন্দু মুসলিম একটা মানে ডিভাইডেশন তৈরি করছে, কিন্তু আমরা কিন্তু হিন্দু, খ্রিস্টান, জৈন, মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু আমরা একসাথে হাতে হাত, কাঁধে কাঁধ মিলে কিন্তু আমরা এই গীতা যজ্ঞটা পালন করেছি সবাই মিলে।
সৌমিক, তুমি যেভাবে তোমার বন্ধুদের সাথে তোমাদেরকে হেনস্থা করা হলো, এটা বোধহয় বাংলাতেই সম্ভব। ভয় লাগছে? দমে গেছো? একদমই বাংলাতেই সম্ভব। আর সবথেকে বড় ব্যাপার, খুব কষ্ট লাগে এখানেই যে হিন্দুদের প্রতিবাদ, সেখানে একজন হিন্দু সাথে না দাঁড়াতে পাশে না দাঁড়াতে পারলে কিন্তু মানে ইয়ে করতে আসে। শ্রমিক, মাকে আমি দেখছিলাম যথেষ্ট চিন্তিত। তোমার বাড়িতে আমি শুনলাম তোমার পাটা খারাপ হয়ে গেছিল বা বাদ দিতে হয়েছিল কারণ তোমার ক্যান্সার ধরা পড়েছিল। তোমার ক্যান্সার ধরা পড়েছে, তোমার বাবা পরিযায়ী শ্রমিক, তোমার মা সেলাইয়ের কাজ করে। এরকম একজনকে হেনস্থা করা এবং তাকে টেনে হিচড়ে জেলে নিয়ে যাওয়াটা খুব সহজ। তোমার এই যে লড়াইটা গোটা বাংলার মানুষকে বলো। মিনমিনে চ্যানেল এগুলো দেখাবে না, মিনমিনে চ্যানেল তোমাদেরকে ভিলেন বানাবে। রিপাবলিক বাংলায় তোমার লড়াইটা বলো, যাতে করে ভবিষ্যতে আগামী 70 বছরে এই বদমাইশিটা কেউ না করতে পারে। আমি বাংলায় ভিলেন হিসেবে ময়ূকদা আমি বাংলায় ভিলেন হিসেবে থাকতে চাই তাদের কাছে, আর হিরো হিসেবে থাকতে চাই সেই সব সকল সনাতনী ভাইদের কাছে। আমি হিরোও না ভিলেনও না, কিন্তু যারা ভিলেন আমাকে বানিয়েছে তাদের কাছে আরও ভিলেন হব আমি আগামী দিন। আমি তোমাকে অযোধ্যাতে ইন্টারভিউ করেছিলাম, আমি দেখেছিলাম তুমি এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যাতে চলে গেছিলে। আমি তোমায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও দেখেছিলাম। সনাতনের জন্য এই লড়াইটা, জেন জিদের এই লড়াইটা তার মানে চলতে থাকবে। এবং তোমরা কেউ একা নও, এই বড় বার্তাটা তোমরা দিয়ে দিলে। এই লড়াইটা যখন শুরু করেছি, এই লড়াইটা জীবনের শেষ নিঃশ্বাস অবধি আমার এই লড়াইটা চলবে। কিছু খেয়েছো আজকে সকাল থেকে? কিছু খেয়েছো? একটা ভেজ প্যাটিস, আমরা সবাই, তুমি আসলে আমরা সবাই একটা ভেজ প্যাটিস পার্টি করবো। দাদা এই সবে অল্প কিছু খেলাম আর কি, কিন্তু প্যাটিস নয়। আচ্ছা, প্যাটিস আর খাবে? সৌগত মণ্ডল আছে, বাঙালি বাবুও তোমার জন্য অনেক লড়াই করেছে সোশ্যাল মিডিয়াতে। সৌমিককে কি বলবে? লাইভে আছে দুজনে। আমি সৌমিককে শুধু এই কথাটাই বলতে চাই যে সৌমিক যে লড়াইটা করলো, যে এতক্ষণ কথাগুলো বললো, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ইনফ্লুয়েন্সার থেকে বিভিন্ন মিনমিনে চ্যানেলগুলো তারা শুধুমাত্র বলছে সৌমিক এই জঙ্গি। কিন্তু আমি বলতে চাই, হরগোবিন্দ দাস যাকে মুর্শিদাবাদে এইভাবে কুপিয়ে খুন করা হলো, সে কিন্তু কোনো প্যাটিস বিক্রি করতো না। সে শুধু আমাদের সনাতন ধর্মের মূর্তি তৈরি করত। তাহলে সেই বিষয়টাকে নিয়ে, তাদেরকে নিয়ে এখনো কি কোনো গ্রেপ্তারের কোনো অর্ডার এসেছে, নাকি কোনো মঞ্চ থেকে বলা হয়েছে যে গ্রেপ্তার করা হলো? আর এই গীতা পাঠকে কেন্দ্র করে যে কথাটা সব থেকে বড় বলছে, যে এখানে মুসলিমকে টার্গেট করে সৌমিক ভাই তাকে মারধর করেছে, এটা সম্পূর্ণ ভুল। কারণ আমি একটা ভিডিও ক্লিপস পর্যন্ত দেখাতে পারতাম যেখানে সৌমিক ভাইয়ের পাশে বিভিন্ন মুসলিম ধর্মের মানুষরাও আছে, হ্যাঁ, যেখানে মাসুদ্দা আছেন এবং আরো ফেজ টুপি পরা মানুষ। 3000 মিস্ত্রি যারা ওখানে কাজ করেছে, যারা কারিগর, তাদের ধর্ম, তারা মুসলমান। বহু মানুষ সেখানে ছিলেন। একটা ফালতু এই এক চোখামির এই মাকুলারদের এটা না স্বভাব, ওদেরকে প্যাটিস খাইয়ে দিতে হবে। আমি জানি না মাকুয়া চাকুদের যে সরকার থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, দাদা ভাই বন্ধুরাই কিন্তু এই গীতা মহাযজ্ঞ তৈরি করেছে। একদম মানে আমি দেখাতে পারি, যখন বাগেশ্বর বাবা তিনি যখন কথা বলছেন, সেই সময় একটা বড় ভিড়ের মাঝখানে একজন ফেজ টুপিওয়ালা মুসলমান ছিলেন, তার গায়ে কেউ হাত দেয়নি। শুধুমাত্র সনাতনীরা তাকে বলছে আপনি আগে যান। এতটা সৌজন্যবোধ আর কোন ধর্মে আছে কি আপনারা বলতে পারবেন? আর কোন ধর্মে নেই। গীতা আমাদের কোনো মতে, আমি হাতে গীতা নিয়ে আছি, এই যে গীতা আমাদের উদ্ধারের কথা বলে, আমাদের ধর্ম রক্ষার কথা বলে, মানব ধর্মের কথা বলে, মানুষ ভব। আমাদের সনাতন ধর্মই বলে যে মানুষ হও। আর সেই মানুষ
যখন পারে তখন ধর্মকে রক্ষাও করতে পারে, আবার ধর্মের মানুষদেরকে, অন্য ধর্মের মানুষদেরকে আঁকলে নিতে পারে। সৌমিক একদিকে মুসলিম ধর্মের মানুষের সাথে যখন কোলাকুলি করলো, যখন তারা সেই গীতা পাঠের ময়দানে এলো, আবার অন্যদিকে একজন অসাধু ব্যবসায়ী যে শুধুমাত্র একদম মানুষকে ঠকানোর জন্য আমাদের যে মাংসর যে পেটিসটা খাইয়ে দিল সৌমিককে শুধুমাত্র ধর্ম ক্ষুণ্ণ করার জন্য, সেই কথা কিন্তু কেউ বলছে না, শুধুমাত্র তাকে ভিলেন করার কাজ চলছে। আচ্ছা সৌমিক তুমি আমাদের সঙ্গে রয়েছো, স্বর্ণেন্দুও ছিল। আমি একটা জিনিস প্রথমে তোমার থেকে জানতে চাই এবং আমি একটা ব্রেকিং নিউজও নিয়ে নিতে চাই। সৌমিক, তোমাদের কেসের ডিটেলসগুলো আসছে, খুব বাজে একটি মামলাতে অসম্ভব প্রতিহিংসা পরায়ণ হয়ে রাজ্য সরকার এই মামলাটা করেছে সৌমিকদের বিরুদ্ধে, সৌমিক, তরুণ এবং স্বর্ণেন্দুদের বিরুদ্ধে। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আমি নেব, মূলত 3টে সেকশনে কেস হয়েছিল, তার মধ্যে 2টো বেলেবল, জামিনযোগ্য, আরেকটি ধর্মীয় ভাবাবেগে আঘাতের সেকশন। সেই অভিযোগ প্রমাণিত নয়, তাই জামিন দেওয়া হয়েছে সৌমিকদেরকে, তরুণদেরকে। একটি ধর্মীয় ভাবাবেগে আঘাতের সেকশন ছিল, সেটাও দেওয়া হয়েছিল। সৌমিক, আমি বুঝতে পারছি না, ধর্মীয় ভাবাবেগে আঘাত তো লাগলো তোমাদের, একটা মানুষ যে নির্দিষ্ট নিরামিষাশী, নিরামিষ খান, তাকে অজান্তে চিকেন খাইয়ে দেওয়া হয়েছে, এটা তো সবচেয়ে বড় অপরাধ করা হয়েছিল। সৌমিক? একদমই দাদা, একদমই তাই। মানে আমরা এটা কিছু মানুষ মানতে পাচ্ছি না, আর কিছু মানুষের যে মানুষগুলো আমরা দিন রাত চেষ্টা করছি, এই প্রোগ্রামটা সাজানোর চেষ্টা করেছে যারা, তাদের পাশে থাকার চেষ্টা করছি, কিন্তু হিন্দু সনাতন হয়ে কিছু মানুষ আমাদের বিপক্ষে চলে যাচ্ছে। না, যাবে না সৌমিক, এই জিনিসটা বড় বার্তা। সৌমিক, স্বর্ণেন্দু এরপরে আসবে, তুমি আজকে একটা বড় মডেল তৈরি করে দিলে। সবার তরে সবাই, প্রত্যেকে আমরা পরের তরে, সবাইকে বেঁধে বেঁধে থাকতে হবে। যে যেখানে সৌমিক গোলদারের মতন এরকম ভাবে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হবে, গ্রেপ্তার হবে, বাঙালি বাবুরা আছে সোশ্যাল মিডিয়ায় লড়ার জন্য, আমরা রিপাবলিক বাংলা থেকে ময়ূখ রঞ্জন ঘোষরা আছে মেইন স্ট্রিম মিডিয়াতে লড়ার জন্য, আইনজীবী বাবুরা রয়েছে 26 থেকে 27 জন কোর্টে দাঁড়িয়েছে, গোটা 100 জন আইনজীবী 100 জন দাঁড়িয়ে পড়েছে, গোটা বাংলা রয়েছে। শুভেন্দু অধিকারী কি বলবে? শুধু একটা লাস্ট প্রশ্ন, বিরোধী দলনেতা নিজে বলেছেন যে এই লড়াইটা চলবে। মানে আমি রিপাবলিক বাংলা থেকে আমি সকল আইনজীবীদের আমার মাথা নত প্রণাম জানাই তাদের চরণে। তারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, মানে এটা অভাবনীয়। ঠিক। সৌমিক, তুমি খুব ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমাদের কিন্তু একটা প্যাটিস পার্টি করতেই হবে, একদম সনাতনী সাত্ত্বিক প্যাটিস পার্টি করতে হবে। আমি বাঙালি বাবুকে দায়িত্ব দিচ্ছি, ও ব্যাপক এন্থু আছে, ও করবে এই রান্না বান্নার কাজটা ওকে দিয়ে করতে হবে, আর ভিডিও ব্লগ করবে, আমরা সবাই খাবো। অনেক ধন্যবাদ সৌমিক। স্বর্ণেন্দু যদি থাকে, তুমি স্বর্ণেন্দুকে তোমার মাইকটা দিতে পারো। আমি আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি, নির্দিষ্টভাবে কতজন আইনজীবী তারা দাঁড়িয়েছে আমি বলছি না, এটা একটা নতুন সূচনা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, তার পুলিশকে ধন্যবাদ, এভাবে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে গোটা বাংলায় একটা নতুন আবেগ তৈরি করে দেওয়া হলো। সৌমিক গোলদারদের হয়ে সওয়াল করেছেন 26 জন আইনজীবী। 26 জন আইনজীবী আদালতে ছিলেন। সৌমিক, তরুণ এবং স্বর্ণেন্দুর জন্য সওয়াল করতে 100 জন আইনজীবী গোটা ব্যাংকশাল কোর্ট চত্বরে চলে এসেছিলেন। 26 জনে যদি না হতো আরও 26 জন ঢুকতেন। 50-এর ওপরে আইনজীবী প্রস্তুত ছিলেন কাগজপত্র নিয়ে। আপনারা জানেন দেবজিৎ সরকার এবং শান্তনু সিনহা তারা ছিলেন মূলত অ্যাডভোকেট অন রেকর্ড, কিন্তু 26 জন আইনজীবী, আমি ফুল ফ্রেমে এই ছবিটা দেখাতে বলবো, গোটা বাংলার যারা প্রতিবাদী তারা ভয় যেন না পায়, কেউ একা নেই এই বাংলাতে। আমি ফুল ফ্রেমে এই 26 জন আইনজীবীর ছবি দেখুন। সৌমিকদের পক্ষে 26 জন আইনজীবীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। 26 জন আইনজীবী ধর্মের পক্ষে লড়াইটা করেছিলেন। 26 জন আইনজীবী হিন্দু ধর্মের হয়ে কথা বলার জন্য মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া সৌমিক গোলদারদের হয়ে লড়াইটা করেছিলেন।
এই যে আইনজীবীদের ছবিটা, এটা খুব বড় একটা ছবি। কেউ একা নও। সন্দেশখালীতে যেভাবে সন্তু পানকে গ্রেপ্তার করার সময় গোটা বাংলা এক হয়ে গেছিল, যেভাবে মিথ্যে মামলায় বিভিন্ন সময় বিভিন্ন সনাতনীদেরকে, প্রতিবাদীদেরকে ফাঁসানোর সময় গোটা বাংলা এক হয়ে যায়, গোটা বাংলা এক্ষেত্রেও এক হয়ে গেছে। ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়, ধন্যবাদ এটা ন্যাশনাল টেলিভিশনে আমার বলার সুযোগ করে দেওয়ার জন্য, যে কেউ একা নয়। সৌমিক গোলদাররা একা নয়। সৌমিক গোলদাররা হয়তো জেলে যাবে, হয়তো তাদের মিথ্যে মামলায় গ্রেপ্তার করা হবে, কিন্তু তারপর তাদেরকে বের করে আনার দায়িত্ব গোটা বাংলার। 6.5 লক্ষ মানুষ ছিলেন, 6.5 লক্ষ মানুষ। এই সৌমিক গোলদার যার ছবি দেখাচ্ছি আমি, পিঙ্কি আমাদের প্রতিনিধি, সৌমিকের বেল হয়েছে, জামিন হয়েছে, এটা শোনার পর কি করে জেন জি এর কথা বলা হয় না, এই জেন জি তরুণ প্রজন্ম তারা কি করে উচ্ছ্বাসে ফেটে পড়েছিল, সেই ছবিটা তুলে ধরেছে। দেখুন। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা সৌমিক গোলদার। সৌমিক, তোমাকে রিপাবলিক বাংলায় অনেক অনেক স্বাগত। এই ধর্মের সঙ্গে এতটা আত্মিক যোগাযোগ এবং এখানে আসা, অ্যাকচুয়ালি এই মহাযজ্ঞ শুরু হয়েছিল 2022-এ মায়াপুর থেকে। সনাতন ধর্মে বিশ্বাসী এবং গীতা পড়েছি বিদায় জানতে পেরেছি যে এই জীবন আসলেই কিছুই না, ভগবানের শরণাপন্ন হলেই সবকিছুই সম্ভব। কবে থেকে এখানে আসা যাওয়া করছো? 1 তারিখ থেকে। 1 তারিখ থেকে। আগামী 7 তারিখে নিশ্চয়ই থাকবে? অবশ্যই। আমি আজকে থেকে এখানে আছি। দেখিয়ে দিতে চাই যে সনাতন ধর্মের মানুষ কিন্তু থেমে থাকে না, ভয় পায় না, এবং সেই জাগরণের মহা সূচনা কিন্তু হতে চলেছে বাংলায় 7 ডিসেম্বর। সৌমিক গোলদার উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা, সেও কিন্তু প্রত্যেক দেশবাসীকে আহ্বান জানালো এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ শোনার জন্য। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আমরা হিন্দু সংগঠনের ব্যক্তি এইখানে উপস্থিত হয়েছি হিন্দু সেবা দলের তরফ থেকে। সবার আগে যেই ঘটনাটা ঘটেছে, আমি এটা মনে করি কি এই যদি পুলিশ প্রশাসন নিজের কাজটা ঠিকভাবে করত, মুখ্যমন্ত্রী যদি সঠিকভাবে কাজ করত, তাহলে একজন ব্যক্তি ননভেজ নিয়ে সেই প্রেমাইসিসে যেখানে পুজো হচ্ছে, একটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সেইখানে যেতে পারতো না। কিন্তু কোথাও না কোথাও যেই ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ যেই ব্যবস্থা, যেটা পুলিশ প্রশাসনের তরফ থেকে হওয়ার দরকার, সেইখান থেকে এনারা ফেলিয়ার। এই পুলিশ প্রশাসন এতটা সক্রিয় কেন হিন্দুদেরকে ধামাচাপা দেওয়ার বা জেলে ঢোকানোর জন্যে? কিন্তু সনাতন ধর্মকে অপমানিত করে এই মুখ্যমন্ত্রী বেশি দিন শাসনে বসতে পারবেন না, শাসন চালাতে পারবেন না। যারা আইনজীবী ছিলেন 26 জনের মধ্যে থেকে অ্যাডভোকেট অন রেকর্ড দেবজিৎ সরকার এবং শান্তনু সিনহা, আমি তো তাদেরকে হাত জোড় করে বলবো, আপনারা অবশেষে এই কাজটা যেভাবে মেইন স্ট্রিমে নিয়ে এসেছেন, আপনারা দীর্ঘদিন ধরে এই কাজগুলো করতেন, এবার গোটা বাংলা দেখছে কেউ একা নয়। সৌমিক গোলদাররা পাড়ায় পাড়ায় রয়েছে যাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। যখন যেখানে মিথ্যে মামলায় ফাঁসানো হবে শুধুমাত্র সনাতনের ধ্বজা ধরার জন্য বা ধর্মের হয়ে কথা বলার জন্য, প্লিজ পাশে দাঁড়ান। আমরা সবাই পাশে দাঁড়াই, অপশক্তি দূর হটবে। যারা আইনজীবী তাদের কথা বলছি, শুনুন। জামিন দিয়েছেন, 1000 টাকা করে বন্ড দিতে বলেছেন, যেটাতে আমরা এখনও অসন্তুষ্টি জ্ঞাপন করছি। যিনি প্রভোকেটর, যিনি এই সনাতনীদের উৎসবে সামনে দাঁড়িয়ে একটা ভেজ প্যাটিস বলে একটা অন্য ধরনের, সোজা কথা চিকেন প্যাটিস যারা বিক্রি করলেন, তার নামে কোনো সক্রিয়তা নেই পুলিশের পক্ষ থেকে। মুসলমান ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, তার পবিত্রতা বজায় রাখার দায়িত্ব পুলিশের এবং আমাদের নিজেদের। কালকে যদি দেখা যায় যে একজন এখানে মদ বিক্রি করছেন, জুম্মার নামাজ এখানে হচ্ছে, জেনে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কি নেবেন না? পুলিশের তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল একটাই কারণে, একটা বার্তা দেওয়া পুলিশ নিরপেক্ষ। আরেকজন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, স্বর্ণেন্দু চক্রবর্তী। স্বর্ণেন্দু তাকেও মিথ্যে মামলাতে অ্যারেস্ট করা হয়েছিল। স্বর্ণেন্দু এই মুহূর্তে রয়েছে। স্বর্ণেন্দু, মোটামুটি অশোকনগর, হাবড়া, গোবরডাঙ্গা
বাঁকুড়া, বীরভূম সব জায়গার হিরো এখন তোমরা। অশোকনগরের ছেলে এখন গোটা বাংলার হিরো সনাতনীদের কাছে। কি খবর? এটা হিরো শুধু আমরা নয়, আমরা সকলে, কোনো ব্যক্তি নয়, সনাতনী যারা আছে আজকে ডিবেটে যারা বসে আছেন তারা হিরো। তারা আজকে দেখিয়ে দিয়েছে যে তাদের অ্যাডভোকেসি, তারা দেখিয়ে দিয়েছে যে একটি সনাতনীদেরকে বাঁচাতে গেলে পরে কিভাবে লড়তে হয়। আর সেই কারণে অসংখ্য আজকে সনাতনী জাতীয়তাবাদী যারা অ্যাডভোকেট এবং লয়ার ছিলেন এবং আমাদের বিরোধী দলনেতাও আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং সনাতনী যত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা আছে সবাই মিলে বুঝিয়ে দিয়েছে যে মিথ্যা অপপ্রচার দিয়ে বাংলাকে রোখা যায় না এবং সনাতন ধর্মকে কুৎসা করা যায় না। আর তার বিরুদ্ধে লড়াই করার জন্য আজকে সকলে মিলে যে আশীর্বাদ দিয়েছে, এই আশীর্বাদের ফলস্বরূপ আজকে আমাদের এই জামিন। এবং সবাইকে আহ্বান করব যে সময় হয়েছে আর নয় চুপে, কারণ আমার বাড়ি ভেঙেছে, আমাকে তুলে নিয়ে আসছে, কালকে আপনার বাড়ি ভাঙবে নাকি না এটার গ্যারান্টি আপনি দিতে পারবেন না। তাই সবাইকে বলবো সনাতনের স্বার্থে, হিন্দুত্বের স্বার্থে সবাই সংঘবদ্ধ হন, না হলে আমাদের আগামী দিন ভয়াবহ পরিস্থিতি আসছে। স্বর্ণেন্দু, আমার শেষ প্রশ্ন তোমাকে, যেহেতু তোমাকেও বেরোতে হবে এবং তুমি যথেষ্ট ক্লান্ত, ঠিক কি হয়েছিল সেদিন? আমি সৌমিকের ভার্সনটা শুনলাম, তোমাদেরটাও গোটা বাংলাকে জানাও, কারণ মিনমিনেরা এই ভার্সনটা শোনাবে না, তাদের একটু মাকুলারদের প্রতি ভালোবাসা বেশি। মাকুবাদদের প্রতি ভালোবাসা জানানোর জন্য আমি বলছি, সেই যে কার্যক্রম বা সেই যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমি ছিলাম না। দুর্ভাগ্যের বিষয়, সেই যে সনাতনী সৌমিক গোলদার তাকে আমি আমার আশ্রয়ে রেখেছিলাম। আর সেই কারণে কেস দিয়ে আমার বাড়িতে গুন্ডামি কায়দায় তালিবানি শাসন দিয়ে আমার বাড়ি ভেঙেছে। একজন সিভিক কি করে রেড করতে পারে আমি সেটা জানতে চাই। একজন মাফিয়া সিভিক কি করে রেড করতে পারে? আজকে অশোকনগর থানার, আমি অশোকনগরবাসী, অশোকনগর থানার সকলকে বলছি যে আপনারা যেটা করেছেন সেটা সারা বাংলার মানুষ দেখেছে। আজকে এই একটা গেঞ্জি পরিয়ে একটা হাফ প্যান্ট পরিয়ে আমাকে পাঠিয়েছেন। আপনি জানেন এটা আপনি বাংলার কত মানুষকে অপবাদ দিয়েছেন, অন্যায় করেছেন, কারণ আপনারা দেখিয়েছেন যে মানুষের সাথে কি ব্যবহার করতে হয় আর কি করতে হয় না। আর সেই কারণে সনাতনী যারা আছে সকলে বুঝে গেছে। আর তাই আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা সংঘবদ্ধ হয়ে সনাতনের জন্য এগিয়ে আসুন। আমরা এই সৌভিকের মতন যত কার্যকর্তা থাকবে সকলকে শেল্টার দেবো, গর্বের সহিত বলছি। তার জন্য ওর জেল খাটার আগে আমি জেল খাটবো, আর সেই কারণে ওকে বের করার আগে আমি বেরিয়েছিলাম। সকলের কাছে অনুরোধ করছি আপনারাও একজন সনাতনীর জন্য আরেকজন সনাতনী এগিয়ে আসুন। স্বর্ণেন্দু, তুমি যথেষ্ট ক্লান্ত এবং তোমাকেও যেতে হবে, তুমি যাও, সাবধানে যাও। কিন্তু আমি তো বারবার বলছি, এখানে যারা বসে রয়েছে একটা প্যাটিস পার্টি দিতে হবে, সবাইকে একটা প্যাটিস পার্টি দিতে হবে, একটা সাত্ত্বিক প্যাটিস পার্টি। এবং আমরা যারা চিকেন খাই, আমরা যারা মাটন খাই, সঞ্জয় শাস্ত্রী মুচকি আসছেন, ওনার জন্য আলাদা খাবার, সবাই মিলে। কারণ আমাদের ধর্মে আমরা ওরকম বাছবিচার করি না, আমাদের শাক্ত যেরকম আছে, বৈষ্ণব আছে, সবটাই আমাদের, প্যাটিসটাও আমাদের, পেস্ট্রিটাও আমাদের। ভালো থাকো স্বর্ণেন্দু, তোমরা আজকে হিরো, সুপার হিরো, গোটা বাংলা তোমাদের দেখছে এবং ভরসা পাচ্ছে, লড়ে যাও। হ্যাঁ, আমি দীপ্তাশ্ব যশের কাছে যাচ্ছি। দীপ্তাশ্ব যশ, এটা কিন্তু একটা পাওয়ার, মানে একটা খুব বড় একটা মোটিভেশন হলো। মানে গোটা বাংলায় যারা ছিল, যারা ভাবছিল যে এই মাকুলাররা বা এই সিউডো লিবারাল যারা রয়েছে, তাদের ন্যারেটিভটা যেভাবে মানে চারপাশ থেকে মনে হচ্ছিল এই সৌমিক গোলদাররাই ভিলেন। আমি কোনো ধর্ম, কোনো বর্ণের দিকে যাচ্ছি না, আমি শুধু বলছি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার। সন্দেশখালিতে কাল ওরকম বিভৎস ঘটনা ঘটার পর আমি কাউন্টডাউন ক্লকটা একবার দেখাতে বলবো দীপ্তাশ্ব যশ। এত ঘন্টা হয়ে গেছে, এই আলিম মোল্লা, শেখ শাহজাহানের অ্যাসোসিয়েট, এখন অবধি রাজীব কুমারের পুলিশ গ্রেপ্তার করতে পারলো না, 35 ঘন্টা হয়ে গেছে। দীপ্তাশ্ব যশ
35 ঘন্টা 21 মিনিট হয়ে গেছে, আলিম মোল্লাকে গ্রেপ্তার করা গেল না। আর খুব সহজে সৌমিক গোলদারদেরকে গ্রেপ্তার করা যায়, ভোলা ঘোষদের বাড়ির লোককে ট্রাকে পিষে দেওয়া যায়। মানে এটা দেখেও কি শহুরে লিবারালরা, শহুরে মানুষজন তারা বলবে না যে অনেক হয়েছে আর না? গীতা পাঠ হয়েছে কবে? 3 দিন আগে। ঠিক। আমি এইটা তুলে ধরবো, একটু এটা বলবো জুম করে দেখাতে। এই একটা ফেসবুক পোস্টের প্রিন্ট 4 দিন আগে, শক্তিরূপা সাধুকা, তিনি বলছেন রবিবার ব্রিগেডে বিরিয়ানি স্টল দেবো, চিকেন, বিফ, মাটন, শাহী সনাতনীদের জন্য ফ্রি। আচ্ছা, এটা উস্কানি নয়? এটা আমার ধর্মীয় ভাবাবেগকে আঘাত নয়? আজকে যখন শেখ শাহজাহান সন্দেশখালীর মেয়েদের পিঠে বানাতে বাধ্য করে, তখন সেটা আমার ধর্মের অপমান হয় না? আমার ধর্মের যখন ধর্ম বেছে বেছে সেই মেয়েদের ওপরে অত্যাচার করা হয়, ধর্ম বেছে বেছে যখন প্রদীপ মণ্ডলকে খুন করা হয়, ধর্ম বেছে বেছে যখন ভোলানাথ ঘোষের ওপরে আক্রমণ হয় এবং তার ছোট ছেলে মারা যান, তখন সেটা আমার ধর্মের অপমান হয় না? সেই নিয়ে আলোচনার প্রয়োজন নেই। আজকে রেখা পাত্ররা যদি তাদের ওপরে হওয়া অত্যাচারের কথা বলে, খুব সহজেই বলে দেওয়া যায় যে রেখা পাত্ররা 2000 টাকায় নাকি বিকিয়ে গেছে, তাই তারা নাকি শেখ শাহজাহানের নামে মিথ্যে কথা বলছে। কেন? কারণ যে অভিযোগ করছে তার নাম শেখ শাহজাহান, এই রেখা পাত্র, আর অভিযুক্তের নাম শেখ শাহজাহান। তাই ঠিক একইভাবে আজকে অভিযোগকারীর নাম সৌমিক হালদার আর অভিযুক্তের নাম রেজাউল বলে রেজাউলের 7 খুন মাপ। আজকে কেন মোথাবাড়ির হিন্দুরা, তারা কি বাঙালি নয়? তাদেরকে যখন ঘর জ্বালিয়ে দেওয়া হয়, তাদের যখন ঘর ছাড়তে হয়, তাতে বাংলার অপমান হয় না? আজকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তারা কারুর কোনো মেলায় গিয়ে কারুর কোনো বিঘ্ন ঘটাননি, কাউকে মিথ্যে বলে নিজের জিনিস বেচার চেষ্টা করেননি। তারা ছিলেন শিল্পী, তারা প্রতিমা বানাতেন। তাদেরকে যখন কুপিয়ে খুন করা হয়, তাতে আমার ধর্মের ভাবাবেগ আহত হয় না? আমার ধর্মের ওপরে আক্রমণ হয় না? কেন তখন 5 দিন লেগে যায় পুলিশের সেখানে পৌঁছতে? আজকে যখন মেটিয়াবুরুজে হিন্দুর উপরে আক্রমণ হয়, মালদায় হয়, মোথাবাড়িতে হয়, তখন কেন পুলিশকে এই অ্যাক্টিভ ভূমিকায় আমরা দেখি না? আজকে ববি হাকিম যখন বলেন যে হিন্দুদের দাওয়াতে ইসলাম দিয়ে কনভার্ট করাতে হবে, পরোক্ষে চাপ, মানে ধর্মীয় আগ্রাসনের কথা বলেন, তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? যখন হুমায়ুন কবির মুর্শিদাবাদে বসে বলেন আমরা 70%, বাকি 30%কে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, তখন কেন হুমায়ুন কবির অ্যারেস্ট হন না? যখন চন্দননগরে দাঙ্গা হয়, সেই দাঙ্গার প্রতিবাদ করলে তৃণমূলের আরেক হুমায়ুন কবির সেই প্রতিবাদকারীকে অ্যারেস্ট করেন, কিন্তু দাঙ্গাকারীদের অ্যারেস্ট করতে পারেন না, তখন সেটা ধর্মীয় সম্প্রীতি বিঘ্ন হয় না? আজকে বামপন্থীরা, এই সমস্ত বুদ্ধিজীবীরা, তারা বলছে খাদ্যের স্বাধীনতা, তাহলে কেন আমার ঝটকা খাওয়ার স্বাধীনতা থাকবে না? কেন খাবার হালাল সার্টিফাইড হতে হবে? আজকে এরা বলছে ধর্মের খাদ্যের স্বাধীনতা, বাক স্বাধীনতা। যদি খাদ্যের স্বাধীনতা সত্যিই মানেন, তাহলে ধর্মতলায় বিকাশকে গরু খাওয়ান আর সেলিমকে শুয়োর খাওয়ান, এটা খাইয়ে দেখান, তারপরে এসে বলবেন খাদ্যের স্বাধীনতা, বাক স্বাধীনতা। আজকে যদি বলেন যে গীতা পাঠে প্যাটিস বেচলে গীতা পাঠের অবমাননা হয় না, তাহলে রেড রোডে কোরআন পাঠের সময় গিয়ে পট মোমো বেচে দেখান। আমি অনুরোধ করছি, আমি শুধু একটা জিনিসে অনুরোধ করছি যে আমি আবারও বলছি, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে কতটা বিপজ্জনক? অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর নয় ময়ূক, এটা একটা ইকোসিস্টেমের কাজ। বলছেন নির্দিষ্টভাবে হিন্দু বিদ্বেষী একটা সরকার এই মুহূর্তে বসে রয়েছে। শক্তিরূপা সাধুকার মতো এরকম পোস্ট আরো আছে, পুলিশ কেন এদের এখনো অ্যারেস্ট করেনি? এটা একদম পরিকল্পিতভাবে। আপনারা কি বিভিন্ন জায়গায় এদের বিরুদ্ধে অভিযোগ করেছেন? অভিযোগ করা হয়েছে, পুলিশ অ্যারেস্ট করেনি। এবং এর আগেও তো আমরা দেখেছি, যখন অপারেশন সিন্দুর হয়েছে, তখন যারা পাকিস্তানের সমর্থনে পোস্ট করেছে তাদের এগেনস্টে অভিযোগ করা হয়েছে, কয়জনকে ধরা হয়েছে। যখন রেখাপাত্র, কেয়া ঘোষ এবং তরুণজ্যোতি তেওয়ারির ফেক ছবি বাজারে ছাড়া হয়, তা নিয়ে অভিযোগ করা হয়, তখন কজনকে ধরা হয়েছে। আজকে হিন্দুদের কোনো মূল্য নেই, তাদের কোনো অধিকার নেই, তাদের কোনো ভ্যালু নেই। আজকে অভিযোগকারীর নাম রেজাউল খান হলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করবে, আর অভিযোগকারীর নাম ময়ূক রঞ্জন ঘোষ, সৌমিক হালদার বা দীপ্তাশ্ব যশ হলে পুলিশ কিছু করবে না। আমি একটা কথা বলতে চাই ময়ূক, পশ্চিমবাংলার সনাতনী হিন্দুরা, তারা আর পশ্চিমবাংলার বা ভারতবর্ষের দ্বিতীয় শ্রেণীর সিটিজেন হয়ে থাকবে না। আমরা রাজা শশাঙ্কের বংশধর, আমরা প্রতাপাদিত্যের উত্তরসূরি, আমরা যোগেন মণ্ডলের বংশধর নই, আমরা যোগেন মণ্ডলের উত্তরসূরি নই।
একটা আঘাত হবে তার 4টে প্রতিঘাত হবে। আত্মরক্ষার অধিকার আমাদের সবার আছে। একদম। আমি সৌমিককে অযোধ্যাতেও আমি দেখেছিলাম 2024 সালে, মানে আজকে থেকে সৌমিক এই লড়াইটা লড়ছে না, 2024 সাল থেকে সাইকেল করে এক পায়ে সাইকেল চালিয়ে অযোধ্যায় গেছিল সৌমিক। সেই ছবিও আমি তুলে ধরেছিলাম। একবার 2024-এই ছেলেটির ছবিটা আরেকবার দেখাই, দেখুন। 2024-এ সৌমিক সাইকেল চালিয়ে গেছিল এবং সেই সময় আমি তাকে লাইভ ধরেছিলাম। সেই স্মৃতিটা আরেকবার একটু দেখেন। आलोक कुमार जी রয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের। आलोक कुमार जी का रिपब्लिक भारत से है, बंगाल में ऐसा क्राउड, क्या बोलेंगे? मैं बोलूंगा कि ये जगह वास्तव में कुरुक्षेत्र हो गई है। कुरुक्षेत्र हो गई। हमारे सामने 5 अक्षौहिणी सेना है। সাইকেল করে এক পা নিয়ে সাইকেল করে তুমি এসেছো এবং এখনো তুমি আছো, দর্শন হয়েছে? এখনই যাব করতে, সকালে গেছিলাম, ভিড় ছিল বেশি, তো এখন আবার গঙ্গায় চান্দান করে এখন আবার রওনা হয়েছি। একটা পা নিয়ে দুর্ঘটনায় কিছু হয়েছিল? 2বার দুর্ঘটনার মুখে পড়েছিলাম, একবার খুব সিরিয়াস হয়েছিল, সেটা কালকে একটুখানি ভুল হয়েছিল বলতে, ওটা ঝাড়খণ্ড না, ওটা বিহার হবে। তো বিহারে এই দুর্ঘটনাটা ঘটে, আপনাদের কালকে রিপাবলিকে বলেছি। আর সবথেকে বড়, যখন আমার সাইকেলে ঝাড়খণ্ডে যখন উঁচু অনেক ঢালু আছে, তো একটা দুটো পার বেরোনোর পরে আমার মনে হচ্ছিল না আমি আর পারবো না, এই মনে আমার থমকে যেতে হচ্ছে আর কি মাঝে মাঝে। তো একটা ওভারব্রিজের ওখানে উঠে বসি তখন, তো কিছুক্ষণ 2-1 মিনিট বসার পরে আমার মনে হয় না আমি আর পারবো না, চলে যেতে হবে, এবার আমার গবরডাঙ্গায় ফিরতে হবে। তো সেই মুহূর্তে মনে হলো শ্রী রামচন্দ্র আমাকে পিঠে থাবা দিয়ে মনে হচ্ছে কি যে তুই পারবি, তুই চল এগিয়ে যা। আমার সাথে সঞ্জয় শাস্ত্রী এবং মানস ভট্টাচার্য রয়েছেন, আমি ক্ষমা চাইছি। আমি সৌমিক গোলদারের খবরেই পুরো থাকতে চেয়েছিলাম, 32 মিনিট আমি থেকেছি, কিন্তু এই মুহূর্তে যে খবর আমার কাছে এসেছে, সঞ্জয় শাস্ত্রী এবং মানস ভট্টাচার্য এবং সৌগত দীপ্তাষ্টদা সবাই এতে প্রতিক্রিয়া দিতে চাইবেন। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ সূত্রের খবর আমাদের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনুমারেশন ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর ফর্ম জমা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম ইতিমধ্যে জমা দিয়ে দিলেন, ইতিমধ্যে জমা পড়ে গেছে, ডিজিটাইজ হয়ে গেছে। বিএলও আপলোড করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম। এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, এই মুহূর্তের বড় ব্রেকিং নিউজ, মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চ পার্ট নাম্বার 207, সেখানকার ভোটার, কলকাতা দক্ষিণ বিধানসভার ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়ের এনুমারেশন ফর্ম জমা পড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি এসআইআর করতে দেবো না, হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনুমারেশন ফর্ম জমা দেবো না, মমতা বন্দ্যোপাধ্যায়ও ফর্ম জমা দিয়ে দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কি বলেছিলেন, এখনো নাম তুলিনি বলে লোক খেপিয়েছিলেন, দেখুন। নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন, এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে, কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। আবার আমি ব্রেকিং নিউজটা নেব, এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আমি মানস ভট্টাচার্য এবং সঞ্জয় শাস্ত্রীর কাছে যাব, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, মিত্র ইনস্টিটিউশনের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন সূত্রের খবর। তার ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে, তার ফর্ম আপলোডও হয়ে গেছে, নির্ভুল ফর্ম, অর্থাৎ ওনার সমস্ত কাগজপত্র আছে, ওনার 2002 সালে নাম ছিল, কোনো ধরনের কোনো সমস্যা নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকা মানে তার পরিবারের সদস্যদেরও নাম থাকা, এবং যদি 2002 সালে কারোর কোনো সমস্যা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম দেখিয়েও লিঙ্কেজ তৈরি করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে ফর্ম ইতিমধ্যে জমা পড়ে গেছে। আমি সঞ্জয় শাস্ত্রী এবং মানস ভট্টাচার্য দুজনের কাছে যাব। মানসদা কি বলবেন, মানে এত লোক খেপিয়ে এত ফর্ম নেব না দেব না,
না এই সমস্ত করে ফাইনালি চুপচাপ ফুলে ছাপ না চুপচাপ এনুমারেশন ফর্ম ফিল আপ হয়ে গেল সবার তৃণমূলে। এটার একটা শ্লোক আছে, অজা যুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে মেঘাড়ম্বরে দাম্পত্য কলহে চৈব বৌহাড়ম্বরে লঘুক্রিয়া। মানে সকালে যদি কালো করে মেঘ করে জানবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তো আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর ফর্ম ফিল আপ থেকে সেটাই মনে হচ্ছে, বৌহাড়ম্বরে লঘুক্রিয়া। এটা নিয়ে খুব একটা ভাবার দরকার নেই, বরাবরই উনি এই পন্থায় বিশ্বাসী। দ্বিতীয় বিষয় যে প্রসঙ্গে ছিলাম আমরা, সৌমিক এবং সৌগত জেন জি দুজনেই আমার স্কুলে এসেছে, দুজনে আমার ছাত্রের মতো, দুজনে আমার পুত্রের মতো। দুজনকেই আজকে অনেক শুভেচ্ছা যে একসঙ্গে প্যানেলে বসেছি। যেটা শুনে তোমার ভালো লাগবে সেটা হচ্ছে এদের ধর্ম সম্পর্কে জানার কৌতূহল। এদের প্রচুর প্রশ্ন, এরা ধর্মকে জানতে চায় এবং সেই পরিপ্রেক্ষিতেই আমার সঙ্গে এদের আলাপ ঘনিষ্ঠতা, এরা আমার কাছে এসছে। এদেরকে আমি বারবার বলেছি যে ধর্ম রক্ষার জন্য যেটা শুরু হয়েছিল গীতা আন্দোলন, তার এরা বড় সৈনিক। কারণ গীতার থেকে এরা অন্তত শিখেছে যে হতবা প্রাপ্সসি স্বর্গং জিত্বা বা ভক্ষসে মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। এরা সেই যুদ্ধটা লড়ছে, সেই জন্য গোটা পশ্চিমবঙ্গকে পাশে পেয়েছে। এখন রাগটা কোথায় হচ্ছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে যে এক করা যায় সেটা কইরা করে দেখিয়েছে, সেটা আমরা করে দেখিয়েছি, সেটা সঞ্জয় শাস্ত্রীরা করে দেখিয়েছে যে পশ্চিমবঙ্গের হিন্দুরাও এক হতে পারে। সুতরাং মুখ্যমন্ত্রীর এনুমারেশন ফর্ম ফিল আপ করে ওই বৌহাড়ম্বে লঘুক্রিয়া করে কোনো লাভ হবে না। পশ্চিমবঙ্গের হিন্দুরা এক হতে শিখেছে, প্রতিবাদ করতে শিখেছে। আমাদের জেনজিরা সনাতনের দিকে এগিয়ে আসছে, তাদেরকে ধন্যবাদ। বাংলাকে বাঁচানো, বাংলার পরিত্রাণ এখন আমাদের একমাত্র লক্ষ্য। ঠিক ঠিক আমি মানসদা আপনাকে একটু থামাচ্ছি, আমি আবার এই ব্রেকিং নিউজটা নেব। খুব বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমাদের কাছে সূত্রের যা খবর, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এনুমারেশন ফর্ম তিনি নিজে ফিল আপ করে দিয়েছেন। আপনারা জানেন আজকেই শেষ দিন ছিল এনুমারেশন ফর্ম ফিল আপ করার। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও এনুমারেশন ফর্ম ফিল আপ করে দিয়েছেন। মিত্র ইনস্টিটিউশন 207 নম্বর, পার্ট নাম্বার 207, মিত্র ইনস্টিটিউশন ভবানীপুর ব্রাঞ্চের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়, সিরিয়াল নাম্বার নির্দিষ্টভাবে তার যে ছিল কলকাতা দক্ষিণ 23 নম্বর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এনুমারেশন ফর্ম তিনি ফিল আপ করে দিয়েছেন, নির্ভুল সেই ফর্ম। সেই ফর্মে কোনো সমস্যা নেই, তার নাম বাদ যায়নি, তাকে হিয়ারিংয়ে ডাকা হবে না, তার যাবতীয় যা ডিটেল সব ঠিক আছে। সঞ্জয় শাস্ত্রী ইয়ে ক্যা হো গয়া, এটা আবার কি হয়ে গেল? এত কিছু বলে এটা তো ঠিক হলো না। না, একটা সময় বাংলার মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল, বিশেষ করে বাংলার তথাকথিত সংখ্যালঘুদেরকে, যে ওয়াকফ আইন আমি মানছি না, মানব না, এসআইআর মানছি না, মানব না, এসআইআর আমি হতে দেব না। সবচেয়ে বড় কথা, এসআইআর আমি হতে দেব না। এই অনেকটা সেই কমিউনিস্ট নেতাদের মতো, নিজেদের ছেলেমেয়েরা সব বাইরে বিদেশে পড়বে আর আমি পশ্চিমবাংলায় কম্পিউটার ঢুকতে দেব না, পশ্চিমবঙ্গে ইংরেজি শিক্ষা ঢুকতে দেব না। ঠিক সেরকম নিজের ব্যাপারটা পরিপাটি করে নেওয়ার পরে মানুষ খেপিয়ে বেড়ানো হচ্ছে, এসআইআর মানছি না, মানব না, হতে দেব না। একটা বৈধ ভোটারের নাম কাটা গেলে কত রকম হম্বিতম্বি আমরা দেখলাম। লাস্টে ওই হিন্দিতে একটা কথা আছে, আব আয়া উঠ পাহাড়কে নিচে, আব আয়া উঠ পাহাড়কে নিচে। তো পরিণামটা কি দাঁড়ালো? অতএব যেটা আইন, সেটা যখনই আইন হয় সেটা সার্বিক মানুষের জন্য, সার্বিক জনমানুষের জন্যই সেটা আইন, আর সেটা মানতে সবাই বাধ্য। পশ্চিমবঙ্গ কোনো বিচ্ছিন্ন শক্তি নয় যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা বলবৎ হবে না, সেটা অবশ্যই হবে। আর অত্যন্ত খুশি, সৌমিক গোলদার আমার অত্যন্ত আন্তরিক একটা ছেলে, সেই ছেলেটি আজকে তার জামিনে সে মুক্ত হয়েছে, তাকে অনেক শুভেচ্ছাও জানাই আমি, কারণ আমি প্রতিনিয়ত যোগাযোগে থাকছিলাম। যাই হোক, আমি আরেকটা জিনিস, আমি দীপ্তাশ্ব যশের প্রতিক্রিয়া নেওয়ার আগে আমার এই বাইকটা বারবার শোনাতে ভাল লাগে। মানে রাজনীতিবিদরা কখন কি বলেন আমরা নিজেরা, ওই রুদ্রনীল ঘোষের একটা ডায়লগ ছিল, ধরতে পারবেন না কখন কোনটা বদলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে, এনুমারেশন ফর্ম ফিল আপ নিয়ে কী না বলেছিলেন,
আপনার নিশ্চয়ই মনে আছে কি বলেছিলেন, না মনে থাকলে আবার মনে করাচ্ছি, শুনুন। নিজের নামটা ভোটার লিস্টে তুলবেন, এবং আমি এখনো তুলিনি, কেন জানেন তো? যতক্ষণ আপনারা না তুলবেন ততক্ষণ আমি তুলব না। আমি যেটা বলি আমি করি, তাই আমি এখনো তুলিনি। কোথাও সার্ভার ডাউন করে দিচ্ছে, কোথাও একটা নাম তুলে গিয়ে আর একটা নাম তুলছে, কোথাও পরিবার শিফট হয়েছে, বিয়ে করেছে, অন্য জায়গায় গেছে, তার নামটা তুলছে না। দীপ্তাশ্ব দাস কি বলবেন? ময়ূক দেখো, প্রথম প্রতিক্রিয়া। না মমতা ব্যানার্জি তিনি প্যাথেটিক লায়ার, এবং এর আগে বহুবার তিনি এরকম মিথ্যে কথা বলেছেন। তোমার মনে আছে এক সময় উনি মিটিং মিছিল করতেন হাতে কিছু কাগজ নিয়ে, কি অমুকদা বলবো নাকি, কাগজগুলো বার করবো নাকি, তারপরে আজকে 15 বছর ক্ষমতায় রয়েছেন, একটা কাগজও বার করতে পারেননি। ময়ূক দেখো, উনি এই যে আরজি কর, কসবা ল কলেজ, চাকরি চুরি, ইট চুরি, বালি চুরি, কয়লা চুরি, পশ্চিমবাংলায় প্রতিদিন ধর্ষণের খবর, এইসব থেকে নজর ঘোরাতে আমি কেন এই পোস্টটা দেখালাম, যে এই সমস্ত কিছু ডিজিটাল যোদ্ধাদের নামানো হয়েছে। তারা একদিকে যেমন কেয়া ঘোষ, রেখা পাত্রর এআই দিয়ে বানানো ফেক ছবি বাজারে ছাড়ে, আর একদিকে এইভাবে উস্কানি দেয়। তোমাকে আমি একদম পরিষ্কার করে বলছি, চক্রান্ত ছিল সেদিনকে মৃত রেজাউলের। জীবন্ত রেজাউলে ওদের কোনো কাজ নেই, ওরা চেয়েছিল মৃত রেজাউলকে, তাহলে আর একবার ওরা ওগো আখলাখ গো, ওগো রেজাউল গো করে আর একবার কাঁদতে পারতো। তাই যেমনভাবে কুতুবুদ্দিন আনসারির ছবি দিয়ে গোদরা ট্রেনের ছবিটা লুকিয়ে দেওয়া হয়, ঠিক সেইভাবে একটা চক্রান্ত করে ব্রিগেডের 6 লাখ লোকের ভিড়ের খবরটাকে সরিয়ে দিতে চাওয়া হয়েছিল। আর একটা কথা ময়ূক, এদেশের বামপন্থীদের দেখি প্রায়ই তারা দুঃখ করছেন যে জেনজি আন্দোলন কেন এদেশে হচ্ছে না। 1992 সালের 6ই ডিসেম্বর একবার জেনজিরা রাস্তায় নেমেছিল, তারপরে কি হয়েছিল সবাই জানে। আবার নাকি কোথাও কেউ বাবরি করছে, তাই জেনজিদের বেশি ওস্কাবেন না। আমি সৌগতর কাছে যাব, আবার বাবরি চুল একদম আমি সৌগতর কাছে যাব। সৌগত, এটা কি হচ্ছে? সৌমিক নিয়ে তো আমরা কথা বললাম, কিন্তু মানে একটা তো মানে দেখো, আমি বললাম যে আমি চিকেন প্যাটিস খাবো না, আজ থেকে আমি খাবো না। কৌস্তব বাগচি বলেছিল, আমি কৌস্তব বাগচিকে আজকে শোতে পাচ্ছি না। কৌস্তব বাগচি বলেছিল আমি ন্যাড়া থাকবো যতদিন না সরকার আসবে। ও ন্যাড়া কিন্তু আছে। রাজনীতিবিদরা এনুমারেশন ফর্ম ফিল আপ করবো না বলেছিলেন, তার মানে সব এনুমারেশন ফর্ম তার মানে সুস্থভাবে ফিল আপ হয়ে গেছে, নয়তো মমতা বন্দ্যোপাধ্যায় ফর্ম কেন ফিল আপ করবেন? মানে রাজনীতি নাকি ওটিটি ওয়েব সিরিজ দেখছি আমি ঠিক বুঝতে পারছি না। মানে এক একটা জায়গায় এক এক ধরনের মানে অভিনয়ের রোল পরিবর্তন হচ্ছে, ঠিক সেরকম ব্যাপার। 2002 সালে যখন এর আগে এসআইআর হয়েছিল, তখন উনি হাতে নিয়ে এসআইআর জন্য প্রচার করেছিলেন, আর আজকে তিনি বললেন হঠাৎ আমি এসআইআর করবো না, কিন্তু শেষে ভোল বদল তিনি আজকে তৎপর হয়ে তার ফর্মটা ফিল আপ করে দিলেন। মানে তিনি আবার ঠিক একটাই বলতে গেলেন যে হ্যাঁ, আমাকে কিন্তু নিজেকে বাঁচতে হবে, আমাকে ভারতীয় হিসাবে থাকতে হবে, তার জন্য আমাকে সইটা কিন্তু করে রাখতে হবে, আমাকে ফর্মটা ফিল আপ করে রাখতে হবে। যেমনটা আমাদের এই ব্রিগেডের এই ময়দানকে চক্রান্তের মধ্যে দিয়ে আনা হয়েছিল যে হ্যাঁ, আমরা এইভাবে সৌমিক গোলদারের মতন মানুষজনকে ফুটবলের মতন গোল খেলবো, তারপরে ওকে একটা জায়গায় সাইড করে দেবো, কিন্তু কেউ পারলো না। মানে ময়ূকদা, আমি একদম খুব দায়িত্বের সাথে বলছি, আমরা প্রথম যখন দেখছি যে সৌমিককে মানে আমাদের ভাইকে এইভাবে নেগেটিভ প্রচার করা হচ্ছে, এবং সেখানে যোগেন মণ্ডলের মতন মানুষেরা সোশ্যাল মিডিয়ায় লিখছে এ জঙ্গি, এ জঙ্গি, এ জঙ্গি, তখন আমরা শুধু ভাবছি যে কাকে বলছে। আর হিন্দুরাও, কিছু কিছু হিন্দুরাও লিখছে। তখন আমাদের আসে যে আসল ক্লিপ, যেখানে স্পষ্টভাবে দেখতে পাই যে সৌমিক একবার নয় বারবার জিজ্ঞাসা করে যে এটা ভেজ তো, আর লোকটি বার মিথ্যা কথা বলছে, কারণ সে জানে সেই যে ছেলেটি যে গীতা পাঠে গিয়েছে সে কিন্তু ব্রত রাখবে, এটা না জানা কে হতে পারে না। সে কিন্তু জানে গীতা পাঠে হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, সে কিন্তু জানে যে ভেজ প্যাটিসের বদলে যদি চিকেন প্যাটিস খাওয়ায় তাহলে তার মাকসাদটা পূরণ হবে, আর সেটা কি কিন্তু সে করার চেষ্টা করেছিল। কারণ আমার কাছে ফুটেজ আছে, এই ঘটনার পর সৌমিক আমাদের কাছে এসে কান্না করছে, আমি ভিডিওর মধ্যে আজকে দিয়েছি আমার পেজ থেকে, সে কান্না করে বলছে যে আজকে আমাকে চিকেন প্যাটিস খাইয়ে দিল। এইভাবে চক্রান্ত করে আমরা শুধু আশ্বাস দিচ্ছিলাম ভাই আমরা প্রত্যেকে আছি, কিন্তু তারপরে তাকে যেভাবে ভিলেন সাজানো হয়েছিল,
বাংলার মানুষ, আমরা কিছু করিনি, মানুষ আগে প্রচার করে দিয়েছে যে সৌমিককে এইভাবে ভেজ প্যাটিসের নামে চিকেন প্যাটিস খাওয়ানো হয়েছিল। এটা আমাদের জয়, এটা আমাদের প্রত্যেকটা হিন্দুদের জয়, সনাতনীদের জয়। এবং যারা বলে না যে রাজনীতি সব জায়গায় আটকাবো, দেখুন সাধারণ মানুষ, সাধারণ জেনজিরা তারা কিন্তু পারলো, সোশ্যাল মিডিয়ার মানুষ পারলো, আপনারা পারলেন, রিপাবলিক বাংলা পারলো, সঞ্জয় শাস্ত্রী বাবু পারলেন, মানুষ বাবু পারলেন, প্রত্যেকজন পারলেন। ঠিক, এটা আমাদের জয়। এবং আরেকটা জিনিস আমি একবার আমি এই ছবিটা, এই বাইকটা আমি পিসিআরে আমার ডিরেক্টর অমিতাভকে বলবো, এটা দেখাতেই হবে প্লিজ। অমিতাভ, মমতা বন্দ্যোপাধ্যায় যে লাগাতার ভুল মন্ত্র বলে গেছেন, মানে আমি অন্তত জানি এই মন্ত্রগুলো ঠিক নয়। কতগুলো মামলা দায়ের হয়েছে, কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছেন কাউকে? এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রোচ্চারণের ক্লিপটা দেখিয়ে আমি আজ জবাব চাই বাংলা শেষ করব। সৌমিক গোলদারদের আরও বেশি শক্তি হোক, আরও বেশি করে তারা সাথে থাকুক, পাশে থাকুক, বেঁধে বেঁধে থাকুক। আর মিনমিনেরা না দেখালে, অন্য ন্যারেটিভ দিলেও রিপাবলিক বাংলা লড়ে যাবে ধর্মের জন্য, লড়ে যাবে সত্যের জন্য। দেখুন, মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমঃ শিবায়, গণপতি বাবা মৌরিয়া, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা, ওং জয়ন্তী মঙ্গলা কালী, ভদ্র কালী, কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্যাত্রী বড়দে নমো, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী, মহিষাসুর নির্নাশ বিধাত্রী বড়দে নমো, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী, বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী। ওটা আসছি। বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়িনী, চণ্ড মুন্ড বোধে দেবী, কালী কপালিনী, দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধুকৈটব বিদ্রা মধুকৈটব বিদ্রা বিধাত্রী বড়দেব দেবী চরাচর সারে, কুচশিষ ভূত মুক্তাহারে, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, সরস্বতী মহাভাগে, বিদ্যা কমলা লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বত্যই নমো নমো। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।